শাশ্বতী দত্ত। আজ ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে আবার উপস্থিত হয়েছি। বিএইচআইসি 113 চারটে ইউনিট সম্পর্কে কিছু বলবো বলে। এই বিএইচআইসি 113 যে বইটি, তার যে হেডলাইন হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং তারপরে রোমান 8, আর এই যে বইটিতে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের শুধু একটা ধারাবাহিকতাকে তুলে ধরা হয়েছে তাই নয়, প্যারালালি আরো যে বিভিন্ন স্থানীয় স্রোতধারা, যেটাকে স্থানীয় এই অর্থে বলছি যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠে সেটি সর্বভারতীয় স্তরে যে জাতীয়তাবাদী আন্দোলন রয়েছে কালক্রমে তার সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এটা আমি আগের দিন বলেছিলাম যে একটা বিরাট একটা নদী, সেখানে যেমন অনেক শাখা নদী এসে মিশছে, সেরকম জাতীয়তাবাদী আন্দোলনের যে স্রোতধারা, তার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সেক্টর থেকে নানান রকম ভাবধারা সম্মিলিত হয়ে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে এরূপ উজ্জীবিত করেছিল, যার ফলশ্রুতি কিন্তু 1947-এ ভারতের স্বাধীনতা। তা আমরা যদি শুধু এইভাবে বিচার করি যে ভারতের স্বাধীনতা লাভের পেছনে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন প্রধান কারণ, আমরা যদি বলি এই আন্দোলনের পেছনে, এই স্বাধীনতার পেছনে নেতাজি এবং আইএনএর ভূমিকাই একমাত্র, কি রয়্যাল ইন্ডিয়ান নেভির যে বিদ্রোহ একমাত্র, কিংবা বিপ্লববাদী আন্দোলন, যে সংগ্রামশীল জাতীয়তাবাদ, সেটি একমাত্র কারণ, তবে কিন্তু আমাদের যে আলোচনাটা বা আমরা যে অ্যানালিসিস করছি, যে পর্যবেক্ষণ করছি ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটটি, সেটি কিন্তু তাহলে ভীষণ সীমাবদ্ধ পর্যায়ে সেটা থেকে যাবে। যদি সার্বিকভাবে আমরা বিচার করি, তবে আমরা দেখব যে এই ভারতের স্বাধীনতার পেছনে জাতীয়তাবাদী আন্দোলন, যে গান্ধীজির অহিংস যে আন্দোলন, সংগ্রামশীল যে সশস্ত্র যে চরমপন্থী যে আন্দোলন, সেগুলির যেমন ভূমিকা আছে, পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আইএনএর ভূমিকা এক কথায় অনন্য। একইভাবে যে বহু যুগ থেকে, অর্থাৎ 1857 যে সিপাহী বিদ্রোহ, তারও আগে থেকে যে আদিবাসী এবং কৃষক আন্দোলনগুলি একের পর এক সংগঠিত হয়েছিল, সেগুলির ভূমিকাও কিন্তু অনেক। এবং যখন বিংশ শতকের 20-এর দশক থেকে এই সকল আন্দোলনগুলি, অর্থাৎ আদিবাসী আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এগুলো সব
জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে অর্থাৎ সর্বভারতীয় আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়ে সে আন্দোলনকে আরো পুষ্ট করে, সেই আন্দোলনের স্রোতধারাকে আরো পুষ্ট করে। তার মানে কি, এটার দ্বারা একটাই প্রমাণিত হচ্ছে যে সর্বাঙ্গীন ভাবে সকল স্তরের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল এবং যে কংগ্রেস দক্ষিণপন্থী আন্দোলনের ধারক ও বাহক, সে কংগ্রেসের মধ্যেও কিন্তু একটা সোশ্যালিস্ট গ্রুপ তৈরি হয়েছিল, যারা কৃষক ও শ্রমিক আন্দোলনকে যারা সমর্থন করেছিলেন এবং পাশাপাশি কমিউনিস্টরা তারা বিদেশের কমিউনিস্টদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সংযোগ স্থাপন করে তারা তাদের মতন করে এই জাতীয়তাবাদী যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুদিনের জন্য তাদের মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে যান জাতীয়তাবাদী আন্দোলন থেকে, পরে আবার সেই ভুল তারা সংশোধন করে নেন। তাহলে বিভিন্ন সেক্টর এর মধ্যে ইনক্লুডেড। আজকে যে ইউনিটগুলি আলোচনা করব সেই ইউনিট থেকে আপনারা দেখবেন যে প্রিন্সলি স্টেট অর্থাৎ ভারতবর্ষে যে রাজন্য শাসিত যে রাজ্যগুলি ছিল, অর্থাৎ রাজতান্ত্রিক যে সকল রাজ্যগুলি ছিল, এর মধ্যে কিছু ব্রিটিশ একেবারে পদানত করেছিল, তাদের স্বাধীনতাকে হরণ করেছিল, আবার কোন কোন রাজ্য তাদের যে সভারেন্টি, যে সার্বভৌমিকতা, সেটি ছিল না। ব্রিটিশ তাদেরকে আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছিল এবং সেই সকল রাজ্যগুলিতে রাজারা অত্যন্ত আয়সী দিন যাপন করতেন, বিলাসবহুল দিন যাপন করতেন এবং অনেক রাজা তারা বেশিরভাগ সময় তারা বিদেশেই থাকতেন এবং সেই এলিট পিপলদের মধ্যে তারা একজন, যারা নিজেদের মনে প্রাণে তারা নিজেদেরকে বিদেশি বলে তারা মনে করতেন। অর্থাৎ যেমন আমরা আগে বলেছিলাম যে জাতীয় কংগ্রেসের প্রথম পর্যায়ের নেতারা তারা এই ভারতবর্ষে থাকলেও তাদের পোশাক আশাক, তাদের যে শিক্ষা, তাদের যে আচার ব্যবহার, তাদের মনোভাব, সবকিছুই কিন্তু ব্রিটিশের আনুকূল্যে তারা নিজেদেরকে পরিচালিত করেছিল এবং তারা কোনোদিনও ভাবতে পারতেন না যে ব্রিটিশ এদেশ থেকে, ইংরেজরা এদেশ থেকে চলে যাবে। এই রাজন্যদের ক্ষেত্রেও কিন্তু একই কথাই প্রযোজ্য এবং তারা তাদের ইচ্ছে মতো প্রজাদের উপর নানান রকম কর আরোপ করতেন, তাদেরকে এর ফলে তারা অত্যাচারের সম্মুখীন হতো। কিন্তু সেই অর্থে তাদের এই অত্যাচারকে বন্ধ করার জন্য ইংরেজ সরকার কিন্তু কোনো ব্যবস্থাই নেননি। এইবারে যখন সর্বভারতব্যাপী একটা জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল গান্ধীজির নেতৃত্বে, সেই আন্দোলনের প্রভাব এই সকল রাজ্যগুলোতেও গিয়ে পড়েছিল। তার মধ্যে বরোদা ছিল, জামনগর ছিল, দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য, হায়দ্রাবাদ ছিল। এই সকল রাজ্যগুলো, বিশেষ করে নিজামের রাজ্য হায়দ্রাবাদে
একটা বিভেদমূলক নীতি পরিচালিত হতো হিন্দু ও মুসলমানের মধ্যে, এবং শাসকের পক্ষ থেকেই এই বিভেদ নীতিটি গ্রহণ করা হয়েছিল, এবং সমস্ত সরকারি কাজে তারা মুসলিমদের প্রাধান্য দিত, হিন্দুদের প্রাধান্য কম দিত। হিন্দু যে প্রজারা, তারা সেইভাবে কোনো রাজার দাক্ষিণ্য তারা লাভ করতে তারা ব্যর্থ হয়েছিলেন। এই যে অপশাসন, কিছু কিছু রাজা তারা নিঃসন্দেহে ভালো ছিলেন, তারা প্রজাদের জন্য উন্নত কৃষি ব্যবস্থা করেছিলেন, তারা স্কুল অর্থাৎ শিক্ষামূলক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, কিন্তু অধিকাংশ এর বিপরীত, অধিকাংশ রাজার মধ্যে এর বিপরীত একটা চিত্র দেখতে পাওয়া যায়। তো এই জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাব, এই সকল তার ঢেউ এই প্রিন্সলি স্টেটগুলোতেও পৌঁছালো, এবং তার অনুপ্রেরণায় কি হলো না, সেখানকার যে সাধারণ মানুষ তারা তাদের রাজার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলেন, এবং এই আন্দোলনের জন্য তারা নানান রকম ছোট ছোট সংগঠন তৈরি করলো। ধীরে ধীরে প্রথম দিকে কংগ্রেস এই আন্দোলনকে অপ্রত্যক্ষভাবে সমর্থন করতেন, অ্যাক্টিভলি কংগ্রেস এতে পার্টিসিপেট করেনি, কিন্তু ধীরে ধীরে কংগ্রেসের এই মনোভাবের পরিবর্তন হয়, এবং বিভিন্ন যে প্রজারা যে বিভিন্ন সংগঠন তৈরি করেছিল তাদের রাজার বিরুদ্ধে, সেইখানে দেখা যায় যে কংগ্রেসের বড় বড় নেতারাও তাতে সভাপতিত্ব করছেন। তাহলে প্রিন্সলিস এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রিন্সলি স্টেটগুলোতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু পরে ধীরে ধীরে আমরা দেখছি সেটাকে আর আমরা বিচ্ছিন্ন আন্দোলন বলতে পারছি না। কারণ একটা জিনিস আপনাদের আগেও বলেছি যে ইতিহাসকে কখনো কোনো ব্যারিকেড দিয়ে আলাদা করা যায় না, অলওয়েজ ইট ওভারল্যাপস। তাহলে সেই যে আন্দোলন, প্রতিবাদী যে ভাবধারা, সেই প্রতিবাদী ভাবধারাকে আমি নির্দিষ্ট কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। সেই ঢেউটা, নদীর ঢেউ যেমন চারদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় কুলকে প্লাবিত করে যায়, ঠিক এই একই রকম ভাবে এই আন্দোলনের অভিঘাত, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনের অভিঘাত এই সকল রাজ্যকে স্পর্শ করলো, আবার এই সকল রাজ্যের যে আন্দোলন তারাও জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে তারা যেন একাকার হয়ে গেল। ঠিক এইভাবেই আমরা দেখছি যে ক্যাপিটালিস্ট গোষ্ঠী অর্থাৎ পুঁজিবাদী গোষ্ঠী, শিল্পপতিরা, তারা তো সমাজের একটা উচ্চ স্থানে বিরাজ করে, তাদের যে অর্থ বিত্ত সবকিছুই তাদের রয়েছে, এবং সেই অর্থে সাধারণ মানুষ যেমন ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল, কারণ অর্থনৈতিকভাবে তারা পীড়িত ছিল, কিন্তু এই ক্যাপিটালিস্ট গোষ্ঠী তারা কিন্তু অ্যাডভান্টেজিয়াস ক্লাস ছিল, তারা তারা যথেষ্ট সুবিধা ভোগী শ্রেণী ছিল, কিন্তু এটা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই জাতীয়তাবাদী আন্দোলন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখেনি। হ্যাঁ, তারা প্রথম দিকে নিজেদের স্বার্থের কথা চিন্তা করেছিল, এর কারণ হচ্ছে প্রথম দিকে তারা তাদের অর্থনৈতিক স্বার্থের জন্য ব্রিটিশ সরকারের উপর এরূপ নির্ভরশীল ছিল যে প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে বিবাদে জড়ানোটা তাদের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু ধীরে ধীরে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ভারতীয় শিল্প এবং শিল্প গোষ্ঠীর যে
স্ট্রেংথ, যে শক্তি, সেটা আস্তে আস্তে কিন্তু বর্ধিত হতে থাকে এবং তখন তারা সেই জায়গায় পৌঁছে যায় যে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতন ক্ষমতা তারা অর্জন করে। এবং সেই কারণেই আমরা দেখছি গান্ধীজির রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে প্রবেশের পর থেকেই কিন্তু এই শিল্পপতিদের তিনি সাহায্য পেয়েছিলেন। এই শিল্পপতিরা স্বদেশী আন্দোলনের পর থেকেই কিন্তু তারা একটু একটু করে জাতীয়তাবাদী মানে ভারতীয় রাজনীতির মধ্যে তারা বিশেষভাবে আকৃষ্ট হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তাদের এই অংশগ্রহণ অনেক বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে তারা নেতাদের সঙ্গে তাদের একটা সম্বন্ধ স্থাপিত হয়, ক্লোজনেস, এবং অনেক সময় দেখা যায় জাতীয় কংগ্রেস তাদেরকে যে ক্যাপিটালাইজ করা অর্থাৎ তাদের ফান্ডিং করা, যেটা আমরা এখনো জানি যে বড় বড় বিজনেসম্যানরা তারা বিভিন্ন এক একজন বিজনেসম্যান এক একজন তাদের পলিটিক্যাল পার্টিকে তারা ফান্ডিং করে, সেই একই অবস্থায় তখন ছিল। সেই আমরা ডিডি বিড়লার নাম করতে পারি। এবং তারা কি করতেন, তারা প্রথম দিকে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন শুরু করেন তখন কিন্তু প্রথম দিকে এই ক্যাপিটালিস্টরা তারা খুব একটা তাকে সমর্থন দেননি। কেন না, তাদের মনে হয়েছিল এই ধর্মঘট এবং এই যে মাস স্ট্রাগল, এটা একটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য যদি চলে তবে তাদের স্বার্থের ক্ষতি হতে পারে, স্বার্থের হানিকর হতে পারে। কিন্তু ধীরে ধীরে তারা তাদের এই স্ট্যান্ড থেকে তারা সরে আসে এবং কংগ্রেসকে নানাভাবে সাহায্য করে। তো অনেক ঐতিহাসিক মনে করেন যে কংগ্রেস এদের দ্বারা প্রভাবিত ছিল, কিন্তু অধিকাংশেরই একমত যে কংগ্রেস একটা সর্বভারতীয় দল ছিল এবং জনমতের সমর্থনে ছিল তার মূল শক্তি। সেক্ষেত্রে কংগ্রেস তার প্রয়োজনে তাদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছে রাজনৈতিক কর্মধারা পরিচালনার জন্য, কিন্তু কখনো নিজের স্বার্থকে তাদের কাছে বিকিয়ে দেয়নি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি মতিলাল নেহেরু স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা, তিনিও তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন, সাহায্য নিয়েছেন, কিন্তু তিনি যখন দেখেছেন তারা তাকে প্রভাবিত করার চেষ্টা করছে তখন তিনি তাদের হাত ছেড়ে দিয়েছেন। সুতরাং এটা রেসিপ্রোকাল। এবং একটা জিনিস আপনারা, আমি যখন পড়িয়েছিলাম গান্ধীজির আন্দোলনগুলো, একটা সার্টেন স্টেজে এসে কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়েছিল। তাহলে এর পেছনেও অনেকে এই সকল ক্যাপিটালিস্ট গ্রুপের মাথাকে দেখতে পেয়েছেন, তাদের ডিসিশন যে একটা সময়ের পরে আর চরম পথ নেওয়ার দরকার নেই, এইখানেই তোমাকে স্টপ করতে হবে। প্রত্যেকটা আন্দোলনকে যদি আপনি অ্যানালাইজ করেন, এবং গান্ধীজি যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে তিনি যোগদান করলেন, তিনি কিন্তু প্রথম দিকে যোগদান করতে চাননি, কিন্তু যোগদান করার পেছনেও কিন্তু এই ক্যাপিটালিস্ট গ্রুপেরই তাদেরই একটা প্রেরণা গান্ধীজির ক্ষেত্রে কাজ করেছিল। তবে একটা জিনিস, যে নিজের স্বার্থ দেখলেও তারা কিন্তু সেটা দেশের বিরুদ্ধে কিন্তু সেই স্বার্থটা কখনো যায়নি। তারা কমিউনিস্ট যে বামপন্থাকে তারা ভয় পেতেন, কিন্তু তাদের চরমপন্থাকে, কিন্তু তার জন্য কিন্তু তারা ব্রিটিশের কখনো সাহায্য নেননি এবং কখনো ব্রিটিশকে এইভাবে প্ররোচিত করেননি যে এই বামপন্থাকে ধ্বংস করে দেওয়া হোক, সোশ্যালিজমকে ধ্বংস করে দেওয়া হোক। বরং তারা কি ট্যাকটিক্স নিয়েছিলেন, যে এই বামপন্থাকে আস্তে আস্তে যাতে তার যে ধ্বংসাত্মক প্রভাবটা খর্ব করার জন্য তারা দক্ষিণ পন্থাকে আরো বেশি করে তারা সমর্থন করেছেন, ফান্ডিং করেছেন। তো এইভাবে বিভিন্ন মানুষ এর মধ্যে যুক্ত হয়েছেন
এই যে জাতীয়তাবাদী আন্দোলন, তার পেছনে কিন্তু যারা সাহিত্যকার অর্থাৎ সাহিত্যিক, তারা তো কোনোদিন প্রত্যক্ষভাবে জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেননি। যেমন আমি উদাহরণস্বরূপ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলতে পারি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। কিন্তু তাদের যে রচনা, সেই রচনা মানুষকে উদ্বুদ্ধ করেছে। এখানে আমরা যখন ফরাসি বিপ্লব পড়েছি, তখন আমরা রুশোর কথা পড়েছি, হবস, লকের কথা বলেছি। এই ফরাসি দার্শনিকরা তাদের রচনার মাধ্যমে মানুষের চোখ খুলে দিয়েছিলেন যে বুর্গ যে রাজবংশ তোমাদেরকে কি অনাচার করছে। ঠিক একইভাবেই এই সকল সাহিত্যিকরা তারা তাদের রচনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে দেশপ্রেম যেটা সুপ্ত ছিল, তাকে তার মধ্যে একটা মনের মধ্যে আগুন জ্বালিয়েছেন। এই যে নজরুলের কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, দুর্গমগিরি কান্তার মরু, কিংবা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, মা কি ছিলেন কি হয়েছেন, অর্থাৎ যে দেশমাতৃকার যে কি দেশের যে কি গৌরব ছিল অতীতে, সেই গৌরব অর্থনৈতিক, সাংস্কৃতিক, সব রাজনৈতিক, সেই গৌরবকে হানি করার পেছনে কার হাত রয়েছে? না এই ঔপনিবেশিক সরকারের। এবং তার সন্তান দল যে বিদ্রোহ করেছিল, এর মধ্য দিয়ে কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীরা তারা উজ্জীবিত হয়েছিলেন। এবং বিবেকানন্দের বাণী ও রচনাবলী এবং আমাদের যে ভারতবর্ষের চিরন্তন গীতা, এই গীতা এবং বিবেকানন্দের বাণী ও রচনাবলী ছিল কিন্তু এই সকল বিপ্লবীদের প্রেরণা স্থল। কাজেই এরা এই সকল সাহিত্যকাররা তারা যদি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, শরৎচন্দ্রের পথের দাবি, সেই পথের দাবি বলা হয় যে রাসবিহারী বোসের ছায়া অবলম্বনে এই পথের দাবি তৈরি হয়েছিল। তাহলে কি বিপজ্জনক, কি দুঃসাহসিক মানে অভিযান। অনেকে বলতেন যে সুভাষচন্দ্র বোসকে নিয়ে তৈরি, কিন্তু অধিকাংশই মনে করেন যে রাসবিহারী বসু কিভাবে যে এই দেশ থেকে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গিয়েছিলেন, এইটার নিয়েই কিন্তু পথের দাবি তৈরি করেছিলেন। সরকার এমন ভয় পেয়েছিলেন যে পথের দাবিকে তারা ব্যান করে দিয়েছিল। তাহলে বাংলাতে যেমন ছিল, গুজরাটি, হিন্দি, সকল ক্ষেত্রে, এবং এর মধ্যে দিয়ে তারা একদিকে যেমন পুরাতন সাংস্কৃতিক যে ভারতবর্ষ, যে সুবর্ণ যুগের কথা যেমন তারা স্মরণ করিয়ে দিয়েছেন, তেমনি এদেশের অর্থনীতি, রাজনীতি কিভাবে অপশাসনের যে সম্মুখীন হয়েছে, একইভাবে যে ইংরেজি শিক্ষার যে কিছু কুপ্রভাব ভারতের যে শিক্ষিত সমাজের উপর, মধ্যবিত্তর উপর পড়েছে, ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সকল আলোচনা হয়েছে। পরিশেষে যে আলোচনাটি সেটি ছিল যে যেখানে হয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্মস। এই যে কনস্টিটিউশনাল রিফর্মস, এটি আরো আগের ইউনিটে, কিন্তু আমি এটিকে যেহেতু এখানে বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনা হয়েছে, কাজে আমি এর মধ্যেই সংযোজিত করেছি যে এইভাবে যখন ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতি অর্থাৎ পলিটিক্স, কালচার সব কিছু যখন আলোড়িত হয়েছে, সেই আলোড়নকে কিছুটা হলেও প্রতিহত করার জন্য ব্রিটিশ সরকার ভারতবাসীকে বিভিন্ন অ্যাসিওরেন্স দিয়েছিলেন, টাইম টু টাইম অ্যাসিওরেন্স দিয়েছিলেন। এবং
আমরা আগেও দেখেছি, আমরা চার্টার অ্যাক্ট দেখেছি, আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্টের কথা জানি, এই নানান সময় আমরা পার্মানেন্ট সেটেলমেন্টের কথা জানি। এই যে বিভিন্ন সময় কিন্তু কিছু কনস্টিটিউশনাল অ্যাক্ট তারা পাস করেছিলেন, যার উদ্দেশ্য শক্তিকে আরো বৃদ্ধি করা, আরো গভীর শক্তভাবে ডমিনেট করা। কিন্তু তারপরে যখন স্বাধীনতা এবং স্বদেশী আন্দোলন, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদ অনেক তীব্র হয়ে উঠল, তখন সরকার মানুষকে কিছু করার জন্য নানান রকম সংস্কার মূলক অ্যাক্ট পাস করলেন। এবং প্রথম পর্যায়ে অর্থাৎ কংগ্রেসি যে নরমপন্থী কংগ্রেসীদের সময়ে যে 1892 যে কাউন্সিল অ্যাক্ট, এবং এরপরেই আমরা আসছি যে 1909 1919 যে নানান রকম অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্টের দ্বারা কাউন্সিলের যে কংগ্রেস যে নানান দাবি দাওয়া পেশ করেছিল, তার মধ্যে যে কাউন্সিলকে সম্প্রসারণ করতে হবে এবং যে নির্বাচনের অধিকারকে দিতে হবে, এই সব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলি তারা তৈরি করেছিল। কিন্তু সবকিছু ভারতবাসীর যে মনোমত হয়নি এবং ভারতীয়রা এর বিরুদ্ধে অনেক প্রতিবাদ জানায়। শুধু তাই না, এই অ্যাক্টের মধ্য দিয়ে ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল তারা তৈরি করতে চেয়েছিল। এর আগে আমি কমিউনাল অ্যাওয়ার্ডে র্যামজে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ডের কথা বলেছি। তারপরে আমি সাইমন কমিশনের কথা বলেছি, যেই সাইমন গো ব্যাক এই যে আন্দোলন হয়েছিল, সেই সময় সেই আন্দোলনে যে প্রতিবাদ জানাতে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি তাকে লাঠির আঘাত করা হয় এবং তারপরে তিনি মারা যান। এই একের পর এক এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, এবং 1935-এও এইরকমই একটা রিফর্ম অ্যাক্ট তৈরি হয়েছিল। কিন্তু কোনো অ্যাক্টে কিন্তু ভারতবাসীকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারেনি। তার কারণ ব্রিটিশের স্বার্থ, তার বিভেদমূলক দৃষ্টিভঙ্গি, সর্বোপরি ভারতীয়দের উপর অপশাসন চালানোর যে একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। কিন্তু এটার অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও একটি বিষয় কিন্তু সুস্পষ্ট, যে ভারত স্বাধীন হওয়ার পরে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি ভারতবর্ষে স্থাপিত হয়েছিল, এই সরকার, ব্রিটিশ সরকার যে একের পর এর মধ্যে দিয়ে কিন্তু ভারতীয়রা ধীরে ধীরে শিক্ষিত হয়েছিল যে হাউ টু রান সবকিছুরই ইতিহাসকে আলোচনা, পজিটিভ নেগেটিভ সবকিছুই আলোচনার পর্যায়ে আনতে হয়। তো এই হচ্ছে আজকের আলোচনার যে সিনপসিস বা ইন্ট্রোডাকশন। এবার আমি ভেতরে প্রবেশ করছি আলোচনার, যে ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিক ব্যবস্থার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছিল, যেটা আমরা জানি, আমরা এর আগেও পড়েছি, যে আমরা যে সমস্ত আদিবাসী আন্দোলন এবং যে কৃষক আন্দোলন, সর্বোপরি সিপাহী বিদ্রোহ, তারপরে নীল বিদ্রোহ, ডেকান রাইট, এই যে বিভিন্ন আন্দোলন, এইগুলি সব ঊনবিংশ শতকে, 1800 যে শতক সেখানে হয়েছিল ঊনবিংশ শতকে। তাহলে আর বিংশ শতকের যে প্রথম যে আন্দোলনটি, সেটি হচ্ছে স্বদেশী মুভমেন্ট।
তাহলে এবং এরপর একের পর এক সংগ্রামশীল জাতীয়তাবাদী রাজনীতি বাংলা এবং পাঞ্জাব মহারাষ্ট্রতে বিভিন্ন সময় এই আন্দোলনের ঢেউ উঠেছিল। তার সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের সমকালীন পর্যায় থেকে গান্ধীজির যে সত্যাগ্রহ মুভমেন্ট এবং একের পর এক তিনি যে আন্দোলনগুলো করেছেন, এর সঙ্গে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, আর যে ক্যাপিটালিস্টদের ভূমিকা, প্রিন্সলি স্টেটের যে সাধারণ মানুষের ভূমিকা, অর্থাৎ ঝড়, এটাকে ঝড় বলা যায়। সেই ঝড়ে, যেটা আমি একটু আগে বললাম, সাহিত্যিকদেরও একটা সংযোজন ছিল। তারা তাদের লেখনের মাধ্যমে, সাহিত্যিকদের যে হাতিয়ার কিন্তু তাদের কলম, এবং টিচারদেরও হাতিয়ার তাদের কলম। তাহলে তারা তাদের কলমের মধ্যে দিয়ে, লেখনের মধ্যে দিয়ে তাদের ব্রত ছিল যে মানুষকে উদ্বুদ্ধ করা। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতর মলিন বসন, কেন গো মাতর রুক্ষ কেশ। এই যে লাইনটা, এর মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন কবি? যে কবি ও সাহিত্যিক, একাধারে কবি সাহিত্যিক, কি বলতে চেয়েছেন তিনি? যে আমাদের ভারতবর্ষ, আমাদের মা, এবং তার বেশ হচ্ছে মলিন। কেন? চাল নেই, চুলো নেই, তার অর্থনৈতিক ভাবে তার দৈন্য, তার জন্য। এবং তারপরেই তিনি ভারতের প্রাচীন যে অতীতে ফিরে গেছেন। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব ভ্রমিল ভারত সাগর, সন্তান যার তাদের দেশ। কিসের দৈন্য? এই কিসের দৈন্য তোমার? কিসের লজ্জা, কিসের ক্লেশ? সপ্তকোটি সন্তান যার, গাহে উঠছে আমার দেশ। এই যে ভারতকে মাতৃজ্ঞানে পুজো করা, এটা কিন্তু ভারতীয়দের একটা বিশেষ বৈশিষ্ট্য। খালি বাংলা, গুজরাটি, হিন্দি প্রভৃতি নানান ভাষায় এই জাতীয় সাহিত্য রচিত হয়েছিল, এবং তার প্রত্যেকটি ছত্রে ছত্রে, প্রত্যেকটি লাইনে, প্যারাতে দেশপ্রেম নিহিত ছিল। মানুষের মধ্যে একটা দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিল। পাশাপাশি কোম্পানির শাসন যে কি অনাচারের সূত্রপাত করেছে, সেটার স্বরূপও প্রকাশ করেছিল এইসব সাহিত্যিক ও তাদের রচনা। তার মধ্যে বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর একটু আগেই বলেছি, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, শরৎচন্দ্রের পথের দাবি, এবং তারাশঙ্করের ধাত্রী দেবতা, গণদেবতা, রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় প্রভৃতির মধ্য দিয়ে যে রাজনীতির যে ফেজগুলো, মানুষের কি অবস্থা ছিল, তার সংস্কৃতি, তার সমাজ, তার রাজনীতি, তার অর্থনীতি, সব তারা ফুটিয়ে তুলেছেন। গুজরাটি সাহিত্যিকদের মধ্যে গোবর্ধন রাম, মাধব রাম ত্রিপাঠী, বিষ্ণুকৃষ্ণ চিপলঙ্কার, তাদের রচনার মধ্যে সরস্বতী চন্দ্র, নিবন্ধমালা প্রভৃতি উল্লেখযোগ্য। সরস্বতী চন্দ্রতে ঔপনিবেশিক ভারতের সমস্যাকে তুলে ধরে ইংরেজদের অপশাসনদের জন্য দায়ী তার ইঙ্গিত দেওয়া হয়েছে। নিবন্ধমালায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা কিভাবে তাদের সাংস্কৃতিক দিক থেকে প্রভাবিত হয়েছিলেন, সেই চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া গুজরাটি লেখকদের মধ্যে ছিলেন কে মুন্সি, রমনলাল, বসন্তলাল দেশাই। হিন্দি লেখকদের মধ্যে ছিলেন ভারতেন্দু, হরিশচন্দ্র, রাধাচরণ গোস্বামী, প্রেমচাঁদ প্রমুখ। এদের মধ্যে ভারতেন্দুর অন্ধের নগরী, ভারত দুর্দশা, প্রেমচাঁদের আহুতি, রঙ্গভূমি, কর্মভূমি, গোদান, প্রেমাশ্রম প্রভৃতি উল্লেখযোগ্য। এই যে নামগুলো,
অন্ধের নগরী, ভারত দুর্দশা, আহুতি, রঙ্গভূমি, কর্মভূমি, এর মধ্য দিয়েই কিন্তু ভারতের তৎকালীন যে অবস্থাটা এবং মানুষের কি অবস্থা ছিল ফুটিয়ে তোলা হয়েছে। এই সকল গ্রন্থ থেকে কিভাবে মানুষের মধ্যে ধীরে ধীরে রাজনৈতিক চেতনার জাগরণ হয়েছিল সেটাও জানা যায়। ঔপনিবেশিক যুগের আরেক অনন্য রচনাকার ছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে তার রচনাটাকে দেখা হয় আর.সি. দত্ত, এবং তিনি ভারতবর্ষের সেই সময় কি অর্থনৈতিক যে অবস্থা ছিল তিনি তুলে ধরেছেন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া পুস্তকে। এছাড়া সামাজিক নভেল যে উপন্যাস তিনি লিখেছিলেন তার নাম সমাজ, তার মধ্যে তিনি ভারতের অতীত গৌরবকে তুলে ধরেছেন। 19 শতকের দ্বিতীয় ভাগ থেকে এই যে বললাম পুঁজিপতিরাও কিন্তু এগিয়ে আসছে এই আন্দোলনে, তারাও সরে থাকেনি। কেউ তার থেকে নিজেদের স্বার্থকে চরিতার্থ করেছেন, কেউ আবার ভালোবেসে এগিয়ে এসছেন। পুঁজিপতি শক্তির উত্থান হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে উত্থানে জোয়ার আসে। প্রথম দিকে তারা সরকারের উপর নির্ভরশীল ছিল, কারণ সরকারের ভারতীয় শিল্প তখন একেবারেই নেসেন্ট স্টেজে ছিল, শৈশব স্তরে ছিল, এবং নানান রকম ডিউটি আরোপ করে ভারতীয় শিল্পকে দাবিয়ে রাখা হয়েছিল। তাই তারা সরকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া তাদের পক্ষে সম্ভব ছিল না, এবং স্বদেশী আন্দোলন থেকে তারা কিছুটা দূরে রেখেছিল নিজেদেরকে। কিন্তু অসহযোগ আন্দোলনের সময় থেকে তারা একেবারে ফুল ফ্লেজেড ভাবে কিছু কিছু বণিকরা তারা অংশগ্রহণ করতে শুরু করে স্বতঃস্ফূর্ত ভাবে। কিন্তু পুরুষোত্তম দাস, ঠাকুর দাস প্রমুখ প্রথম সারির যে শিল্পপতিরা তারা কিন্তু এই বয়কট, অসহযোগ আন্দোলনের এই বয়কটকে তারা সমর্থন করেনি, কারণ তারা মনে করেছিলেন এতে ভারতীয় শিল্পের উত্থান ব্যাহত হবে। কিন্তু ধীরে ধীরে তাদের মত পাল্টায় এবং শিল্পপতিদের মধ্যে বেশ কিছু শিল্পপতি জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ঔপনিবেশিক শক্তি তখন কি তারা ব্যস্ত বিদেশের মাটিতে যুদ্ধ করতে, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়ও সেই একই ব্যাপার, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ শুরু হলো। তার আগেই থেকে একটা টেনশন শুরু হয়ে গেছে এই মিত্র শক্তির মধ্যে। সর্বোপরি 1929-এর যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশন সমস্ত ইউরোপের, আমেরিকা তথা ইউরোপের বড় বড় দেশগুলি এর গ্রাসে পড়েছিল, এর কবলে পড়েছিল। সুতরাং এই যে সময়টা, এবং যুদ্ধে ব্যস্ত তখন ব্রিটেন, এবং সেই সময় কিন্তু কি হলো দেশীয় এই যে তার মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই এই সুযোগে দেশীয় অর্থনীতি অগ্রগতির পথটা ধীরে ধীরে করে নিল, প্রতিকূলতার মধ্যেও তারা এগিয়ে চলল। আর আমরা কি দেখছি, এতদিন পর্যন্ত কি হতো যে কাঁচা মালকে তারা রপ্তানি করত, এবং ব্রিটিশরা যা করত তারা এখান থেকে কাঁচামাল নিয়ে গিয়ে ওখান থেকে ফিনিশ গুডস তৈরি করে, যে কোম্পানি সরকারও সেই একই নীতি নিয়েছিল, এখানে তারা বাজারে তারা সেই গুডসকে তারা ছড়িয়ে দিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই নীতির পরিবর্তন হচ্ছে, এবং ভারতীয় শিল্প স্বদেশী ভাবেই কিন্তু অনেক নিজেদেরকে শক্তিশালী করে তুলছে। এবং ধীরে ধীরে যেটা যেটা স্বদেশী মুভমেন্টের সময় থেকেই কিন্তু শুরু হয়েছিল, সেখানে বীমা ইত্যাদি কিন্তু ব্যাংক এগুলো কিন্তু সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল সূত্রপাত। এবং 14তে দেখা যাচ্ছে 1914-তে ভারতীয় ব্যাংক যে জমা তার যে ডিপোজিট তার 30% গচ্ছিত রেখেছিল, যেখানে সেখানে 1914-তে তার শেয়ার 1947-এ সেই শেয়ার বৃদ্ধি পেয়ে যেটা 1914-তে 30% ছিল, সেটা 47-এ 80% হয়।
এছাড়া 1945-এর মধ্যে জীবন বীমা, সাধারণ বীমা সব ক্ষেত্রে ভারতীয়দের অবস্থানের উন্নতি হচ্ছে। তাহলে আমরা দেখছি একটা শিল্পের একটা কিন্তু বেশ একটা শক্ত জমি তৈরি হয়ে যাচ্ছে, এবং এই যে তাদের মধ্যে যে জমিটা তৈরি হয়ে গেছে, তাদের আর্থিক ভাবেও তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে, এবং ঔপনিবেশিক সরকারের হাত না ধরে তারা ধীরে ধীরে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে তারা গ্রুপের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করছে। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি তারা বামপন্থী আন্দোলনকে বিপজ্জনক মনে করত তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থে, তাদের যে শিল্পের স্বার্থে, কিন্তু তার জন্য তারা কিন্তু কখনো ব্রিটিশের পক্ষ নেয়নি, বরং তারা কি ডিসিশন নিয়েছিল যে একে মিটিগেট করতে গেলে, একে প্রতিহত করতে গেলে দক্ষিণপন্থী আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে। এবং তারা বুঝলো যে সময় এসেছে যে একজোট হওয়ার, এবং শিল্পপতিরা যাতে একজোট হয়ে জাতীয় স্তরে বিভিন্ন সংগঠন তৈরি করতে পারে, তার জন্য তাদের নিজেদের মধ্যে থেকে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেল। তার মধ্যে 1920-এর যে দশক, সেখান আমরা দেখছি জিডি বিড়লা, পুরুষোত্তম দাস ঠাকুর দাস, তারা কিন্তু একটা সংগঠন তৈরি করতে উৎসাহিত হলেন, যার পরিণতিতে 1927-এ তৈরি হলো ফিকি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা কিন্তু আজও শিল্পপতিদের স্বার্থ রক্ষার ধারক ও বাহক। শুধু শিল্পপতি কেন, দেশীয় শিল্পের ক্ষেত্রেও তাদের বিশেষ যোগদান রয়েছে। জাতীয় অর্থনীতি, শিল্প, বাণিজ্যের অভিভাবকে তারা পরিণত হলো, নানান ডিসিশন দেওয়া, তাদের নিজেদের মতামত দেওয়া, ভারতের স্বার্থকে দেখা। এমনকি গান্ধী, মতিলাল নেহেরুর ন্যায় নেতৃবৃন্দ এই সব শিল্পপতিদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতেন এবং তাদের সাহায্যও তারা নিতেন। এইভাবে ফিকি জাতীয় স্বার্থ রক্ষার অপরিহার্য অঙ্গে পরিণত হলো। তারা নিজেদের স্বার্থকেই কিন্তু বড় করে দেখেনি, তারা জাতীয়তাবাদী আন্দোলনে উৎসাহী ভূমিকা করেছেন, বিশেষ উৎসাহী ভূমিকা পালন করেছেন। তবে গণ আন্দোলন দীর্ঘস্থায়ী হলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এই আশঙ্কা তাদের ছিল, এবং প্রয়োজনে সরকারের উপর যেহেতু তারা নির্ভরশীল ছিল, তাই একেবারে সরকারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করাতেও কিন্তু তাদের মত ছিল না। তারা একটা মধ্যপন্থা অবলম্বন করতে চেয়েছিলেন, ওই জন্য আবেদন নিবেদনের নীতিকেই তারা বরণীয় মনে করেছিলেন। এই কারণেই গান্ধীজিকে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে তারা যোগদান করতে অনুপ্রাণিত করে, এবং সাংবিধানিক প্রক্রিয়ার ক্ষেত্রেও শিল্পপতিদের একটা সহানুভূতি ছিল। 1935 থেকে 37-এর দশকে যখন মন্ত্রিসভা গঠনের প্রশ্ন আসে কংগ্রেসের পক্ষে, জিডি বিড়লা কিন্তু গান্ধীকে তখন সমর্থন জানিয়েছিলেন। এই পুঁজিপতিদের সঙ্গে তাহলে আমরা দেখছি কংগ্রেসের একটা যোগ আছে, এমনকি আইন অমান্য আন্দোলনকে স্থগিত করা, বামপন্থী আন্দোলনকে প্রতিহত করা, সব ক্ষেত্রেই কংগ্রেসকে তারা প্রভাবিত করতেন। পুঁজিপতিরা যে নীতি গ্রহণ করতেন তা সবসময় যে নিজেদের স্বার্থেই হতো তা নয়, জাতীয় অর্থনৈতিক স্বার্থ জড়িত ছিল। তবে কংগ্রেস একটা বৃহত্তর দল, তারা যে পুঁজিপতিদের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছিল তা নয়। মতিলাল নেহেরু আহমেদাবাদ ও বোম্বাইয়ের শিল্পপতিদের থেকে প্রচুর অর্থ গ্রহণ করেছেন রাজনৈতিক কর্মধারা পরিচালনার জন্য, কিন্তু যখন দেখেছেন সেটা তার আন্দোলনের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে, তখন তিনি কিন্তু তাদেরকে হাত ছেড়ে দিতেও তিনি দ্বিধা করেননি। পুঁজিপতিরাও কংগ্রেসকে মর্যাদা দিয়েছিলেন, এবং সেই কারণে কমিউনিস্ট আন্দোলনের বিরূপ প্রতিক্রিয়া দমন করতে, শুধু তাই না, দেশের স্বার্থকে তারা জলাঞ্জলি দেননি। কমিউনিস্টদের দমন করতে তারা কিন্তু ব্রিটিশ সরকারের সাহায্য নেননি, বরং সরকার যখন 1928-এ পাবলিক সেফটি বিল এনেছিল তখন তার তীব্র নিন্দা করেছিলেন। একইভাবে রাজন্য শাসিত যে রাজ্যগুলি হায়দ্রাবাদ, মাইসোর, কাশ্মীর, কাথিয়াওয়াড়, বরোদা প্রভৃতিও
এই প্রভৃতি প্রিন্সলি রাজ্য ছিল। ব্রিটিশ সরকার তাদের আভ্যন্তরীণ বাহ্যিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু 20 থেকে 22-এর মধ্যে যখন অসহযোগ খিলাফত আন্দোলনের ঢেউ উঠল, তখন সেখানকার মানুষরাও বিভিন্ন সংগঠন তৈরি করলো এবং হায়দ্রাবাদ, মহীশূর, বরোদা, কাথিয়াওয়াড়, জামনগর, ইন্দোর প্রভৃতিকে কেন্দ্র করে তৈরি হলো প্রজামণ্ডল বা স্টেটস পিপলস কনফারেন্স। 1927-এ তৈরি হলো AISPC, অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম দিকে অংশগ্রহণ না করলেও পরে অংশগ্রহণ করে। 1930-এর পর থেকেই কিন্তু এই প্রিন্সলি স্টেটের যে আন্দোলনের গতি দ্রুত হয়। কোন দুটো ঘটনাকে কেন্দ্র করে? এক হচ্ছে 1935-এর অ্যাক্টে ফেডারেশন স্কিমকে সমর্থন করা, আর 1937-এ কংগ্রেস কর্তৃক মন্ত্রিসভা গঠন। 1938 থেকে 39-এর মধ্যে প্রজামণ্ডলের প্রভাব ধীরে ধীরে রাজকোট, ত্রিবাঙ্কুর, মহীশূর, পাতিয়ালা, জয়পুর, হায়দ্রাবাদে ছড়িয়ে পড়ে। কংগ্রেস এই সময় থেকে কিন্তু এই প্রিন্সলি স্টেটের আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করে এবং 1939-এ জওহরলাল নেহরুকে AISPC লুধিয়ানা সেশনের সভাপতি রূপে তাকে গণ্য করা হয়। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের প্রভাবও এই প্রিন্সলি স্টেটে পড়েছিল এবং এইভাবে এই আন্দোলন সর্বভারতীয় আন্দোলনের সঙ্গে একাকার হয়ে যায়। উদাহরণ হিসাবে রাজকোট, হায়দ্রাবাদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। রাজকোটে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর সাহেব লাখাজি, তিনি রাজা হিসাবে অত্যন্ত জনদরদি ছিলেন এবং জনগণ সরকারে অংশগ্রহণ করুক সেটার বিপক্ষে তিনি কখনো ছিলেন না। 1923-এ তিনি রাজকোট প্রজাপ্রতিনিধি সভার সূত্রপাত করেন। তার সময় 1921-এ প্রথম কাথিয়াওয়াড় পলিটিক্যাল কনফারেন্স আহুত হয়, যার সভাপতি ছিলেন বিঠল ভাই প্যাটেল। এই লক্ষীরাজ তিনি গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর তার পুত্র ধর্মেন্দ্র সিংহাসনে আরোহণ করে বিপরীত যখন করতে শুরু করলেন তখন প্রতিবাদ উঠল এবং 1936-এ গান্ধীবাদী নেতা জেঠলাল যোশীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়ে গেল, ধর্মঘট শুরু হলো। প্রায় 800 শ্রমিক এই ধর্মঘটে সামিল হলেন। এছাড়া UN দেবরের নেতৃত্বে 1937-এ কাথিয়াওয়াড় রাজকীয় পরিষদের মিটিং হলো এবং সর্দার প্যাটেল এই পরিষদের অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রতিনিধি সভায় নতুন নির্বাচনের দাবি জানানো হয়, দলে দলে মানুষ সত্যাগ্রহে যোগদান করেন। আস্তে আস্তে তা রাজকোটের বাইরে ছড়িয়ে পড়ে, বল্লভভাই প্যাটেল সমর্থন জানান এবং সত্যাগ্রহীরা তখন বাধ্য করে প্যাটেলের সঙ্গে সেই রাজ দরবারের একটা চুক্তি স্বাক্ষর করতে, কিন্তু শর্ত যখন মানা হলো না তখন আবার শুরু হলো সত্যাগ্রহ এবং কস্তুরবা গান্ধী এবং মানি বেন তারাও এই সত্যাগ্রহে যোগদান করলেন। গান্ধীজি প্রথম দিকে অংশগ্রহণ করলেন, প্রতিবাদ দিয়ে অনশন শুরু করলেন, পরে তিনি সে অবস্থান থেকে সরে এলেন। এই সত্যাগ্রহ ব্যর্থ হলেও যে এর যে একটা রাজনৈতিক প্রভাব তা কিন্তু কিছুতেই অস্বীকার করা যায় না। একইভাবে নিজামের রাজ্য হায়দ্রাবাদের সাম্প্রদায়িক বিভেদ নীতিকে কেন্দ্র করে হিন্দুরা সোচ্চার হলো, তৈরি হলো পৃথক পৃথক সংগঠন, অন্ধ্র মহাসভা, মহারাষ্ট্র পরিষদ, কন্নড় পরিষদ। 1938-এ শ্রমিকেরা হায়দ্রাবাদ স্টেট কংগ্রেস তৈরি করলো। মারাঠি স্বামী রামানন্দ তীর্থ আন্দোলন পরিচালনা করলেন। আর্য সমাজ, হিন্দু সিভিল লিবার্টি তারাও আন্দোলন শুরু করলো, বন্দে মাতারাম আন্দোলন হলো এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো পর্যায়ে এই যে এই আন্দোলনে কিন্তু কমিউনিস্টরাও সামিল হয়ে গেল। আরেকটি পর্যায়ে আন্দোলনে আরেকটা পার্ট হচ্ছে কৃষকদের অংশগ্রহণ এবং তারা বেগার শ্রমের বিরুদ্ধে বা ভেটি বেগারের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করলো। দেশ স্বাধীন হওয়ার পর নিজাম প্রথম দিকে ভারতীয় ইউনিয়নে যোগদান করতে যখন রাজি হলেন না, ক্ষোভের সঞ্চার হলো, তখন তাদের নেতৃত্ব দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। এরপরে নিজাম ভারত সরকারের সঙ্গে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট তৈরি করলেন, কিন্তু তারপরেও অত্যাচার বন্ধ হলো না। ফলে 1947-এর 13 সেপ্টেম্বর ভারতীয় সৈন্য নিজামের রাজ্য আক্রমণ করলো। অবশেষে
নিজামের রাজ্য ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূত হল। ব্রিটিশ সরকার তার শাসনকালে বেশ কিছু রিফর্ম অ্যাক্ট পাস করেছিল। তার মধ্যে কাউন্সিল অ্যাক্ট 1892, মরলে মিন্টো অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, অ্যাক্ট অফ 1935 প্রভৃতি। এই কাউন্সিল অ্যাক্ট 1892-তে কাউন্সিলকে আরো সম্প্রসারিত করা হয়েছিল এবং নির্বাচনী নীতির সংশোধন হয়েছিল এবং বলা হলো যে সদস্যরা কাউন্সিল এবং এই যে কাউন্সিল তাতে বাজেট নিয়ে আলোচনা করতে পারবে সে অধিকার দেওয়া হলো। 1885 থেকে 1906 এই সময়ের মধ্যে জনমানুষে একটা ঔপনিবেশিক শাসন সম্পর্কে তীব্র ক্ষোভ ও হতাশা জন্মেছিল। এই প্রেক্ষাপটে কিন্তু 1909 অ্যাক্টটি পাস করা হলো। এখানে বলা হলো পরোক্ষভাবে ইনডাইরেক্ট ইলেকশন, সেখানে নির্বাচিত যারা সদস্য আছে, ইনডাইরেক্টলি যারা নির্বাচিত হচ্ছে সেই সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হবে, কিন্তু হিন্দু মুসলিমদের একটা সেপারেট ইলেকটরেটের কথা উল্লেখ করা হলো। এইটাই হচ্ছে সাম্প্রদায়িক রাজনৈতিক অর্থাৎ বিভেদমূলক রাজনীতির জন্ম দিল। কারণ আমরা জানি ওই মরলে মিন্টোর এই লর্ড মিন্টোর সময়ে কিন্তু মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906 এবং এইখানে সিমলাতে তারা মিন্টোর কাছে গিয়ে আগা খাঁ একটা ডেপুটেশন দিয়েছিল। তো যাই হোক, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন তার প্রেক্ষাপটে যে একটা তৃতীয় অ্যাক্ট তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে সেই প্রেক্ষাপটে যে 1919 এই অ্যাক্টটিকে পাস করা হলো এবং এখানে প্রাদেশিক সরকারকে বহুল ক্ষমতা প্রদান করা হলো, কিন্তু অর্থ দপ্তর গভর্নরের হাতে ছিল এবং জনস্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি অন্যান্য মন্ত্রীদের হাতে ছিল, যারা আইনসভার প্রতি দায়িত্ব